আজ রবিবাবুর গল্পে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথকে নিয়ে কথা হবে। গৌরবর্ণ, দিব্যকান্তি, আকৃতি প্রকৃতিতে একদম সমী ছিলেন তাঁর বাবার মতো। অনেকেই বলতেন সোমেন্দ্রনাথ নাকি রূপে গুণে একদম দ্বিতীয় রবীন্দ্রনাথ। 1896-এর 12 ডিসেম্বর জন্মেছিলেন সোমেন্দ্রনাথ। জন্মের প্রথম 6 বছর মা মৃণালিনী দেবী আগলে রেখেছিলেন ছেলেকে। তাছাড়া দাদা দিদিরাও ছিলেন, যাদের স্নেহচ্ছায়ায় বেড়ে উঠেছিলেন সোমেন্দ্রনাথ। একটা ছোট্ট লেখা যেখানে সোমেন্দ্রনাথের রূপের বর্ণনা দিয়েছেন বিখ্যাত শিল্পী মুকুলচন্দ্র দে। তিনি লিখছেন, বোর্ডিংয়ের ঘরে শুতে গিয়ে পাশের খাটে চোখ পড়ল, সমস্ত শরীর আমার শিউরে উঠল। কে ও খাটে শুয়ে? ও কি মানুষের ছেলে? মানুষের ছেলে কেমন করে হবে? এত রূপ তো মানুষের মধ্যে দেখিনি। সমস্ত খাট জুড়ে শুয়ে আছে, যেমন তার রং তেমন তার কোমল মসৃণ দীর্ঘ হাত পা, তেমনি আবার তার রূপকথার রাজপুত্রের মতো নাক, মুখ, চোখ। এমন রূপ আমি কখনো কোনো মানুষের ছেলের মধ্যে দেখিনি। এতটাই সুন্দর দেখতে ছিলেন সোমেন্দ্রনাথ। অনেকেরই ধারণা যে ডাকঘরের অমলের যে রূপ, সে রূপ নাকি সমীর আদলেই গড়া। মা, আমি তো কি করেছি? মা, আমি তো কি করেছি? শুধু তোরে জন্ম ভরে মা বলে রে ডেকেছি। মা, আমি তো কি করেছি? মা, আমি তো কি করেছি? চিরজীবন পাশানি রে ভাসালি আঁখি নিরে। চিরজীবন দুঃখানলে দোহেছি। মা, আমি তো কি করেছি? মা, আমি তো কি করেছি? আধার দেখে তরসতে চাহিলাম তোর কোলে যেতে। সন্তানের কোলে তুলে নীলি
দেখে তরাসেতে চাহিলাম তোর কোলে যেতে, সন্তানের কোলে তুলে নিলিনে। মাহারা সন্তানের মতো কেঁদে বেড়াই অবিরত, এ চোখের জল মুছায় তো দিলিনে। ছেলের প্রাণে ব্যথা দিয়ে যদি মা তোর জুড়ায়, ছেলের প্রাণে ব্যথা দিয়ে যদি মা তোর জুড়ায়, ভালো ভালো তাই তবে হোক, অনেক দুঃখ সয়েছি মা, আমি তো কি করেছি। শুধু তোরে জন্ম ভরে মা বলে রে ডেকেছি মা, আমি তো কি করেছি মা, আমি তো কি করেছি। মা মৃণালিনী দেবী মারা যাবার পরে ছোট ছেলেকে সবসময় আগলে রাখতেন রবীন্দ্রনাথ। জোড়াসাঁকো, শিলাইদহ, শান্তিনিকেতন সর্বত্র ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরতেন কবি। বাবা আর ছেলের সম্পর্কটাও ছিল ভীষণ সুন্দর, অত্যন্ত মধুর। হেমলতা দেবী লিখছেন, আমরা সমীকে জিজ্ঞাসা করতুম, সমী কাকে সবচেয়ে ভালোবাসিস? সে বলতো, বলবো, কাউকে বলবে না তো? বাবা। আমরা বলতুম, রাত্রে কার কাছে শুতে চাস? সে বলতো, বলবো, কাউকে বলবে না তো? বাবা। কিংবা দেহলির দোতলার ঘরে বসে হয়তো সোমেন্দ্রনাথ তার বাবার ডেস্কের সামনে বসে কিছু একটা হিজিবিজি লিখছে বা কিছু একটা ছবি আঁকছে। হেমলতা দেবী ঘরে ঢুকলেন, তখন সমী বলল, দেখো তো বৌঠান, আমাকে ঠিক বাবার মতো দেখাচ্ছে কিনা? অনেকটা সেই রকম না? এক বিছানায় না শুলেও পাশাপাশি খাটে শুতেন রবীন্দ্রনাথ এবং ছেলে সমী। তো সমীর তখন মা মারা গেছে। মাঝরাত্রিরে হয়তো সমী জেগে উঠল, মাকে খুঁজছে। পাশে সচেতন কবি, তিনি সচেতন পিতাও, তিনি হাত রাখলেন ছেলের মাথার ওপর। তারপরে আস্তে আস্তে ছেলে সেই হাত মায়ের হাত ভেবে ঘুমিয়ে পড়ল। বাবার সঙ্গে আশ্রমে কাটানো একসঙ্গে যে দিনগুলো, সেই দিনগুলোতে বিকেলবেলা কাঠের বাক্স ভর্তি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বাবার সঙ্গে সমী বেরোতেন গ্রামে গ্রামে বিলি করার জন্য, এবং নিজের হাতে সেই কাঠের বাক্স খুলে ওষুধ বের করে তিনি রোগীদের হাতে বিলোতেন। আশ্রমের সবার থেকে এমন ধারেই আলাদা ছিলেন সোমেন্দ্রনাথ। দিবস রজনী আমি যেন কার
আশায় আশায় থাকি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই কে আসিছে বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে না এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো শুধু কাছে না যেন এই বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি দিবস রজনী আমি যেন কার
রবীন্দ্রনাথ বোধহয় তাঁর সমস্ত গুণের প্রতিফলন দেখতে পেতেন তার এই ছোট পুত্র সন্তানটির মধ্যে। তাই তিনি সোমেন্দ্রনাথকে কখনো কাছছাড়া করতেন না। আমরা আরও গল্প নিয়ে ফিরব একটা ছোট্ট বিরতির পর। অনেকেরই ধারণা যে ডাকঘর নাটকের অমলের চরিত্র সমীর আদলে গড়া, কারণ অমলের মতো সমীও ছুটি নিয়েছিল তাড়াতাড়ি, আর তার এই স্বল্প জীবনে যে গভীর ক্ষত সে তৈরি করে দিয়ে গেছিল, সেই ক্ষত আজীবন যন্ত্রণা দিয়েছে কবিকে। শিল্পী মুকুল দে তার স্মৃতিচারণায় লিখছেন, বিকেল হলে আমরা ছেলের দল ছুটি খেলতে, সমী যায় না। সে তার নরম তুলতুলে দুহাতের ভিতর একটি শক্ত কাঠের বাক্স নিয়ে গ্রামের মেঠো পথে পা বাড়ায়। প্রথম প্রথম অবাক হতাম, পরে জানলাম রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি ভর্তি ওই কাঠের বাক্সটি ওর হাতে ধরিয়ে দেন। সেও পরম আনন্দে বাক্সটি হাতে তুলে নেয়। কোথাও কোন গ্রামে কার পেটের অসুখ, কোথায় কার কাশি সর্দি, কার চর্মরোগ, সব দেখে শুনে বাবামশাইয়ের নির্দেশ মতো ওষুধ দেয় 10 বছরের সমী, অর্থাৎ সোমেন্দ্রনাথ ঠাকুর, যার কাছে খেলার মাঠে যাওয়ার চেয়ে অনেক মজার ব্যাপার গ্রামের রাঙামাটির পথে ঘোরা আর অসুস্থ গ্রামবাসীদের মধ্যে ওষুধ বিলি করা। এমনটাই ছিলেন বিস্ময় বালক সোমেন্দ্রনাথ। আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা ভোরে রইল বুকের তলা, কারো কাছে হয়নি বলা, কেবল বলে গেলেন বাঁশি কানে কানে, আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা। আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেম চেয়ে থাকা তারার সাথে, আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেন চেয়ে থাকা তারার সাথে, এমনি গেল সারা রাতি, পাইনি আমার জাগার সাথী, বাঁশিটিরে জাগিয়ে গেলেন গানে গানে,
বাঁশি জানি বাঁশি জানি আমার একটি কথা বাঁশি জানি বাঁশি জানি আমার একটি কথা। মাত্র 7 বছর বয়সে সমী ঠাকুর পুরো বেদ পড়তে পারতেন এবং খুব মিষ্টি গলা ছিল সমী ঠাকুরের, ভীষণ সুরেলা। রবীন্দ্রনাথ ঠাকুর মজা করে তার ছেলেকে নিজেই সমী ঠাকুর বলে মাঝে মাঝে ডাকতেন। আর যখন সমীর জ্বর হতো বা শরীর খারাপ হতো তখন খুব জোরে জোরে গলা খুলে আবৃত্তি করতেন সমী। এই প্রসঙ্গে মীরা দেবী ভাইয়ের স্মৃতিচারণা করে লিখছেন, সমী যখন স্কুলে যেত গান গাইতে গাইতে যেত। তার গলা মনে হয় যেন বাড়ির আশপাশে এখনো দূর থেকে শুনতে পাচ্ছি। তার গলা ছিল ভারী মিষ্টি, শরীরটা তার বেশি সবল ছিল না। আমরা যখন মেজমা জ্ঞানদানন্দিনীর কাছে ছিলুম তখন নতুন জ্যাঠামশাই জ্যোতিরিন্দ্রনাথ তাকে পুরাতন ভৃত্য আবৃত্তি করতে শিখিয়েছিলেন। যখনই নতুন জ্যাঠামশাইয়ের বন্ধুবান্ধবরা আসতেন সমীকে দিয়ে পুরাতন ভৃত্য আবৃত্তি করিয়ে তাঁদের শোনাতেন। সমী যখন হাতের ভঙ্গি করে কেষ্টা ব্যাটাই চোর বলতো তখন তারা তার অভিনয় দেখে না হেসে পারতেন না। তাছাড়া বিসর্জন নাটকের কিছু কিছু পাঠ তার মুখস্থ ছিল। ভাবা যায় ওইটুকু ছেলে পুরাতন ভৃত্য বলছে, বিসর্জন পড়ছেন। অসাধারণ। কিন্তু কবি হওয়ার আয়ু সমীন্দ্রনাথের ছিল না। প্রমোদে ঢালিয়া দিল মন, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিল মন, তবু প্রাণ কেন কাঁদে রে। চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিল মন। সখী বিনা প্রাণ খুলে কর গান, আন সখী বিনা প্রাণ খুলে কর গান। নাচ সবে মিলে ঘিরে ঘিরে ঘিরে, নাচ সবে মিলে ঘিরে ঘিরে ঘিরে, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিল মন। বিনা তবে রেখে দে গান আর গাসনে, বিনা তবে রেখে দে গান
ফুটেছে জোছনা কেমন ফুটেছে তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিল তবু প্রাণ কেন কাঁদে রে তবু প্রাণ কেন কাঁদে রে তবু প্রাণ কেন কাঁদে রে। সমীর একটা নিজস্ব খাতা ছিল এবং সেই খাতায় সমী তার পছন্দের গান কবিতা লিখে রাখত এবং নিজের উদ্যোগে সেগুলো সে মুখস্থ করত অথবা গাইত। ফিরব আরও অনেক নানা রকম গল্প নিয়ে সমীন্দ্রনাথের একটা ছোট্ট বিরতির পর। 1907-এর 17 নভেম্বর মুঙ্গেরে বেড়াতে গিয়েছেন সমী তার বন্ধু সরোজ মজুমদারের মামার বাড়ি। সেখানে গিয়ে কলেরায় আক্রান্ত হলেন সমী। খবর এলো বাবার কাছে। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে জোড়াসাঁকো থেকে একজন ডাক্তারকে নিয়ে রওনা হলেন মুঙ্গের। তবে তার আগে তিনি যেটা করলেন তা হলো শান্তিনিকেতনের ভূপেন্দ্রনাথ সান্যাল শিক্ষক, তাকে খবর পাঠালেন টেলিগ্রাম করে, তাকে বললেন আগে পৌঁছে যেতে মুঙ্গেরে। প্রাথমিকভাবে সমী চিকিৎসায় সাড়া দেন। সেই সময় মুঙ্গেরের খুব বিখ্যাত হোমিওপ্যাথিক একজন ডাক্তার ছিলেন, তার নাম নগেন্দ্রনাথ মজুমদার। তিনি সমীর চিকিৎসার ভার নেন। আর তাছাড়া রবীন্দ্রনাথ তো ছিলেনই, তিনি নিজেও হোমিওপ্যাথিতে যথেষ্ট সুপণ্ডিত ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে মুঙ্গেরে সেই সময় উপস্থিত ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার, যার ছেলের সঙ্গে সমী বেড়াতে গিয়েছিলেন মুঙ্গেরে। প্রাথমিকভাবে ফল দিল হোমিওপ্যাথি চিকিৎসা, কিন্তু ক্রমশ সমীর অবস্থা আশঙ্কাজনক হতে লাগলো এবং 23 নভেম্বর 1907-এর 23 নভেম্বর ভোরবেলা সমী মারা গেলেন। অকালে একটি ফুল না ফোটার আগেই কুঁড়ি অবস্থাতেই ঝরে পড়ল। 1902-এর 7ই অগ্রহায়ণ মারা যান মৃণালিনী দেবী, রবীন্দ্রনাথের স্ত্রী। তার ঠিক 5 বছর পর ওই দিনই অর্থাৎ 7ই অগ্রহায়ণ 1907-এর চিরবিদায় 11 বছরের সমীন্দ্রনাথের। সমী ছিলেন একদম তার বাবার মতো। খুব আশ্চর্যের ব্যাপার, সমীন্দ্রনাথ একটি সাদা খাতায় প্রতিদিন ডায়েরি লিখতেন তারিখ দিয়ে। সমীর মৃত্যুর পর সেই সাদা খাতার পাতা উল্টাতে উল্টাতে রবীন্দ্রনাথ দেখেন যে যেদিন সমী চলে গেছেন সেই দিন পর্যন্ত ওই সাদা খাতায় তারিখ দেওয়া আছে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে আকাশ কোণে সর্বনেশে, ক্ষণে ক্ষণে উঠছে হেসে প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে উড়ে উড়ে, ঝড় এসেছে উড়ে, এবার ঝড়কে পেলেম সাথে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঈশ্বর যাহা দিয়াছেন তাহা গ্রহণ করিয়াছি, আরও দুঃখ যদি দেন তো তাহাও শিরোধার্য করিয়া লইব, আমি পরাভূত হইব না। জীবনে কখনো শোককে ছাপিয়ে যেতে দেননি কবি, তাই বোধহয় সমীর মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, মন রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। হেমলতা দেবী লিখছেন একটা জায়গায়, সমীর মৃত্যুর পর একদিন দেখি তার জামাকাপড় নিয়ে বসে আছেন। আমায় বললেন, ছোট বউ সমীর জন্য মখমলের স্যুট করিয়েছিল, আমি পরাতে দিইনি, ছেলে বাবুগিরি শিখবে। ছেলে আমার কোলে থাকতে ভালোবাসত, আমি কোলে নিয়ে নিই, আদুরে হয়ে যাবে। সেই সমী ফাঁকি দিয়ে চিরঘুমে। কবি নাকি কষ্টে নীল হয়ে গিয়েছিলেন। ব্যথা লাগলে শরীর যেরকম নীল হয়ে যায়, ঠিক সেরকম নিজের যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে গিয়ে কবির সারা শরীর নাকি নীল হয়ে গিয়েছিল। প্রায় 2 দশক পর প্রশান্তচন্দ্র মহলানবিশ একদিন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেছেন। রবীন্দ্রনাথ তখন শুয়ে আছেন, জ্বর হয়েছে। প্রশান্তচন্দ্র গিয়ে দেখেন যে তিনি খুব চিৎকার করে জোরে জোরে আবৃত্তি করছেন। প্রশান্তচন্দ্র ঘরে ঢোকার পরে কবি একটু লজ্জিত হয়ে প্রশান্তচন্দ্রকে বললেন, সমীর ঠিক এরকম হতো, ওর মা যখন মারা যায় তখন ও খুব ছোট, তখন থেকেই আমি ওকে নিজের হাতে মানুষ করেছিলাম। ওর স্বভাব ছিল ঠিক আমার মতো,
আমার মতোই গান করতে পারতো আর কবিতা ভালোবাসতো। এক এক সময় দেখতুম চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা চেঁচিয়ে কবিতা আবৃত্তি করছে। এইরকম দেখলেই বুঝতুম ওর জ্বর এসেছে। ওকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিতুম। আমার এই বুড়ো বয়সেও কখনো কখনো সেই রকম হয়। এই কথা বলতে বলতে কবির দু চোখ জলে ভরে উঠত। তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে আখি পাতে যদি জল আসে আখি পাতে একদিন যদি মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শরৎ প্রাতে মনে রেখো তবু মনে রেখো যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দে নয়ন কোণে যদি
জল জল নাই দেখা দে নয়ন কোণে তবু মনে রেখো, তবু মনে রেখো তবু মনে রেখো। অন্যান্য মৃত্যুকে তাও বোধহয় কবি কিছুটা সহ্য করে নিয়েছিলেন, কিন্তু সইতে পারেননি সমীর মৃত্যু। সেই কারণেই আজীবন, জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্নভাবে তিনি সমীকে ফিরিয়ে এনেছেন, কখনো তার স্মৃতিতে, কখনো তার লেখায়, কখনো বা প্ল্যানচেটে। ফিরব আরও কিছু কথা নিয়ে একটা ছোট্ট বিরতির পর। সমী তার পোষা কুকুরের নাম লিখেছিল বাঘু, এবং এই বাঘু সমীর নিত্য ছায়াসঙ্গী ছিল। সমী যখন উপাসনায় যেতেন, বাঘুও তার পিছন পিছন যেত। উপাসনায় মগ্ন সমীন্দ্রনাথ, আর প্রভুর মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে বাঘু। এই দৃশ্য কিন্তু খুব পরিচিত দৃশ্য ছিল। আর এই বাঘুকে না খাইয়ে সমী কখনো আগে খেতেন না। মা মরা ছেলে সমী, আশ্রমের সবাই তাকে ভীষণ ভালোবাসত। বাবার প্রচুর গান তিনি নিজের মতো করে কণ্ঠে ধারণ করেছিলেন এবং আপন মনে গেয়ে বেড়াতেন আশ্রমের রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে। শান্তিনিকেতনের ঋতু উৎসবের নায়ক বলা চলে সমীকে। 1313 শ্রীপঞ্চমীর দিন শান্তিনিকেতনে ঋতু উৎসবের প্রথম উদ্যোক্তা হচ্ছে সমীন্দ্রনাথ, এবং সেখানে সমী এবং তার সঙ্গে আরও দুজন ছেলে বসন্ত সাজেন, একজন সাজেন বর্ষা, আরও 3 জন সাজেন শরৎ। একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, এই গানটি সেদিন সমী করেন নিজের কণ্ঠে। রবীন্দ্রনাথ অবশ্য সেই দিন শান্তিনিকেতনে উপস্থিত ছিলেন না। তার 2 বছর পর ফের ঋতু উৎসব হয় 1315 গ্রীষ্মের ছুটিতে। সেখানে কবি ছিলেন, কিন্তু তার কিছুদিন আগেই সমী চলে গেছেন। পুত্রের প্রবর্তিত প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে হয়তো বেদনার্ত পিতা কিছুটা শান্তি খুঁজেছিলেন সেদিন। জলেনি আলো আমার, জলেনি আলো অন্ধকারে, দাও না দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলেনি আলো আমার জলেনি আলো অন্ধকারে, দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলেনি আলো। তোমার বাঁশি আমার বাজে বুকে, কঠিন দুঃখে গভীর সুখে, যে জানে না পথ কাঁদাও তারে, দাও না সাড়া কি তাই বারে বারে, আমার জলেনি
চেরই রাতের আকাশ পানে মন যে কি চায় তা মনি জানে, আমার মনি জানে। চেরই রাতের আকাশ পানে মন যে কি চায় তা মনি জানে, আমার মনি জানে। আশা জাগে, আশা জাগে কেন অকারণে আমার মনে, ক্ষণে ক্ষণে ব্যথার টানে তোমায় আনবে তারে। দাও না, দাও না সাড়া কি তাই বারে বারে। আমার জ্বলেনি আলো, আমার জ্বলেনি আলো অন্ধকারে। দাও না, দাও না সাড়া কি তাই বারে বারে। আমার জ্বলেনি আলো। সোমেন্দ্রনাথ, রেণুকা, বেলা এবং স্ত্রী মৃণালিনী দেবী, এই চারজনের মৃত্যু খুব কাছ থেকে দেখেছেন রবীন্দ্রনাথ। কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত দুঃখ, যন্ত্রণা, ভেঙে পড়া তাকে কিন্তু তার সৃষ্টির জায়গা থেকে টলাতে পারেনি। আজকে আমরা শুনছিলাম সোমেন্দ্রনাথের কথা। এরকম আরও গল্প নিয়ে ফিরব রবিবাবুর গল্পে। তবে আজ এ পর্যন্তই। নমস্কার।